আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং কেনার সিদ্ধান্ত, বাণিজ্য ঘাটতি কমিয়ে শুল্ক কমানোর লক্ষ্য। শিক্ষা কার্যক্রমে ফেরার প্রস্তুতিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ, আতঙ্ক কাটাতে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে কাউন্সেলিং। গণতন্ত্র ধ্বংসকারীরা নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারে বলে বিএনপির আশঙ্কা, নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা। সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে জাতীয় সনদের খসড়া পাঠাবে ঐকমত্য কমিশন, জুলাই মাসে আলোচনা শেষ করার আশা। এবং নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের নিম্নাঞ্চল প্লাবিত, 3.5 ফুট উঁচু জলোচ্ছ্বাসে ডুবে গেছে হিরন পয়েন্ট সহ বিভিন্ন বনাঞ্চল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং চ্যানেল ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনার অংশ হিসেবে আসন্ন 29 ও 30 জুলাই তৃতীয় দফার বৈঠক হতে যাচ্ছে। আলোচনার অগ্রগতির বিষয়ে বাণিজ্য সচিব আজ গণমাধ্যমকে জানান, চুক্তির খসড়া পাওয়ার পর কয়েক দফা আলোচনা হয়েছে। এদিকে জানতে রফিকুল বাশারের কাছে যাচ্ছি, তিনি সচিবালয়ে আছেন। বাশার, বাণিজ্য সচিব আর কি জানিয়েছেন, বিস্তারিত জানাবেন। আলোচনা যুক্তরাষ্ট্রের যে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সাথে শুল্ক আরোপ করেছে, তার এই অংশ হিসেবে বাংলাদেশেও শুল্ক আরোপ করেছে। সেই শুল্ক বাংলাদেশের জন্য অনেক বেশি বিবেচনায় এর আগেও 2 দফা আলোচনা করেছে, কিন্তু সেই আলোচনায় তেমন কোনো ফল পাওয়া যায়নি। তৃতীয় দফা আরো একটি আলোচনার জন্য বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামীকাল সন্ধ্যায় রওনা দেবেন এবং এটা 29 ও 30 জুলাই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হবে। এবং যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশের পণ্যের যুক্তরাষ্ট্রের বাজারে, সেটি ইমপ্লিমেন্ট হওয়া শুরু হবে 1 আগস্ট থেকে। আমাদের যে প্রতিনিধি দল যাবেন ওখানে, তারা মনে করছেন যে এই 1 আগস্টের আগেই 29 ও 30 জুলাই যে আলোচনা হবে, সেই আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক তারা কমিয়ে দেবে, এমনই আশা। আর বাংলাদেশ যে এই শুল্ক কমানোর জন্য তাদের যে মূল যে বিষয়টি, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের সাথে তাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। আমরা জানি যে বাংলাদেশের সাথে এখন যুক্তরাষ্ট্রের $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি রয়েছে। বাংলাদেশ আপাতত উদ্যোগ নিয়েছে আগামী 2 বছরের মধ্যে এই $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমিয়ে $3 বিলিয়ন নিয়ে আসবে। আর যদি $3 বিলিয়ন নিয়ে আসা যায়, তাহলেই যুক্তরাষ্ট্র তাদের বাজারের যে শুল্ক, সেই শুল্ক কমিয়ে আনবে। এবং এই শুল্ক কমানোর জন্য, বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বাংলাদেশ যেসব উদ্যোগ নিতে যাচ্ছে, সেই উদ্যোগগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে একটি যে 25টি বোয়িং কেনা হচ্ছে এবং এই 25টি বোয়িং এর সাথে 25টি বোয়িং কেনার অর্ডার দেওয়া হচ্ছে। এছাড়া এলএনজি কেনা হবে, এলপি কেনা হবে, এলপিজি গ্যাস, গম কেনা হবে, গম আরো বেশি করে কেনা হবে, তুলা আরো বেশি করে আমদানি করা হবে। এইসবগুলো যদি আমাদের যে প্রস্তাব নিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেই প্রস্তাবের
ব্যবসা বাড়ানোর জন্য, বাণিজ্য ঘাটতি কমানোর জন্য যে প্রস্তাব নিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেই প্রস্তাব পালন করতে গিয়ে, যেমন আমরা যখন গম নিয়ে আসবো যুক্তরাষ্ট্র থেকে, তখন আমাদের এখানে গমের দাম কিছুটা বেড়ে যাবে। এই ধরনের কিছু কিছু পরিস্থিতি তৈরি হবে কিনা এমন প্রশ্ন আমরা সচিবের কাছে করেছিলাম। সচিব কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন, উনি এই পুরো তাদের সফরের বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের ওভারঅল বাণিজ্যে এর একটি ইতিবাচক প্রভাব পড়বে, আমাদের দাম খুব একটা বাড়বে না, এবং যদি কিছু দাম বাড়াও সেটা আমাদের সামগ্রিক বাণিজ্যের জন্য ইতিবাচক হবে। এবং সেইভাবে বাসার ধন্যবাদ। প্রিয় দর্শক, বাসার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে। বিমান বিধ্বস্তের পর শিক্ষা কার্যক্রমে ফেরার প্রস্তুতি নিচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আতঙ্ক কাটাতে বাড়ি বাড়ি গিয়ে কাউন্সেলিং করা হচ্ছে। দুর্ঘটনার এক সপ্তাহ পরও ঘটনাস্থলে কাজ করছে বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনী। মাইলস্টোন ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি জানতে সাদি মাহমুদের কাছে যাচ্ছে। সাদি, মাইলস্টোন ক্যাম্পাসের এই মুহূর্তের অবস্থা এবং শিক্ষা কার্যক্রমে ফেরার প্রস্তুতি কেমন চলছে আপনার কাছ থেকে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষা কার্যক্রম শুরুর যে কথাটা আসলে আপনি বললেন, আমরা যতদূর জানতে পেরেছি যে স্কুল কর্তৃপক্ষ কিন্তু আগামী মঙ্গলবার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরুর বিষয়টি আসলে জানিয়েছে। আমরা জানতে পেরেছি যে ওই দিন ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস শুরু করবেন। পরবর্তীতে আস্তে আস্তে হয়তো বা অন্য যারা ক্লাসে আছেন সেই সব ক্লাসগুলো আসলে শুরু হবে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি যে ভবনটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, হায়দার আলী ভবন, সেই ভবনের সামনে অবস্থান করছি। সেই ভবনটি কিন্তু আমরা দেখেছি এই ভবনে কিছুক্ষণ আগে বিমান বাহিনীর সদস্যরা এসে কিছুটা উদ্ধার কার্যক্রম চালিয়ে গেছে। আমরা দেখেছি যে তারা বিমানের যেগুলো যন্ত্রাংশ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো সংগ্রহ করে তারা নিয়ে গেছে। তারা বলছেন যে তারা নিশ্চিত করতে চান যে বিমানে এই ভবনের ভিতরে কোনো যেন দাহ্য পদার্থ না থাকে যেটা পরবর্তীতে আরও কোনো দুর্ঘটনা ঘটাতে পারে, সেই বিষয়টি তারা জানিয়েছেন। আর শিক্ষা কার্যক্রমের যে বিষয়টা আপনি বলছিলেন, যে আমি শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে শিক্ষা কার্যক্রম যেন দ্রুত শুরু করতে পারেন তারা, সেই বিষয়ে তারা নানা পদক্ষেপ নিয়েছেন। তারা কাউন্সিলিং করছেন শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তারা খোঁজ নিচ্ছেন, সামনাসামনি তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। যাদেরকে সামনাসামনি কথা বলতে পারছেন না যাদের সাথে, তাদেরকে ফোনে যুক্ত করে তারা আসলে তাদের সাথে কথা বলছেন। তো শিক্ষকরা অনেক বেশি আন্তরিক আছেন যে যত দ্রুত তারা যেন ক্লাসে ফিরতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য। তারা বলছেন যে মঙ্গলবার থেকে সীমিত পরিসরে শুরু হলেও পুরোদমে ক্লাস শুরু হতে কিন্তু একটু সময় লাগবে। এবং যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে কথা বলার আমি চেষ্টা করেছি। তারা বলছেন যে অনেকে তাদের বন্ধুকে হারিয়েছে, সহপাঠীকে হারিয়েছে। এই অবস্থায় তারা মানসিকভাবে অনেকটা বিধ্বস্ত আছেন। এই মানসিক অবস্থা কাটিয়ে উঠতে কিন্তু তাদের অনেকটা সময় লাগবে। সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের আরও কিছুটা সময় দরকার। এবং যারা অভিভাবক আছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে তাদের বাচ্চা মানসিকভাবে ট্রমার মধ্যে আছে, সেই ট্রমাটা কাটিয়ে উঠতে তারা পরিবার থেকেও অনেক সহযোগিতা করছে। তো সব মিলিয়ে এইখানে যারা উৎসুক জনতা তারাও কিন্তু বরাবরের মতো আজকেও ভিড় করছেন, এই ভবনটির সামনে এসে দাঁড়িয়ে ভবনটি দেখছেন। তারা বিভিন্ন জনের সাথে কথা বলার চেষ্টা করছেন। আপনাকে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে দুর্ঘটনার পর কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, যে মানে কমিটি গঠন করা হয়েছিল এই স্কুলের অধ্যক্ষকে প্রধান করে। যেই কমিটি কিন্তু এই দুর্ঘটনায় যারা আহত বা নিহত হয়েছিল তাদের সঠিক সংখ্যাটা জানাবে। যেহেতু 3 দিন আগে শুরু হয়েছিল এবং 3 দিন আগে কাজ শুরু করেছিল, আমরা আশা করছি যে আজকে এবং আগামীকালকের মধ্যে সেই কমিটি কিন্তু সেই তথ্যটি তুলে ধরবে যে এই ঘটনায় আহত এবং নিহত কতজন হলো, সেই সঠিক সংখ্যাটি তারা জানাবে। তো সবকিছু মিলিয়ে আমি এখানে অবস্থান করছি, উৎসুক জনতা ভিড় করে এখানে দাঁড়িয়ে আছেন। সাদি, ধন্যবাদ। সাদি মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে, সেগুলো সরকারকে মোকাবেলা করতে হবে। সকালে নির্বাচন ভবনে ইসি সচিবের কাছে বিএনপির 2024 সালের অডিট রিপোর্ট জমা দিয়ে তিনি বলেন, অতীতে মেরুদণ্ডহীন লোকদের ইসিতে নিয়োগ দিয়ে কারচুপি নির্বাচন করেছে আওয়ামী লীগ। গত বছর দলটির প্রায় 15,64,94,842 টাকার বিপরীতে ব্যয় দেখানো হয়েছে 4,80,04,820 টাকা। বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে বলেও প্রত্যাশার কথা জানায় বিএনপি। 94,842 আর দলটির ব্যয় হয়েছে 4,80,04,823।
আমাদের টোটাল আয়ের মধ্যে যে ব্যয় হয়েছে এর মধ্যে আমাদের উদ্বৃত্ত রয়েছে 2024-এর পঞ্জিকা বছরের মোট উদ্বৃত্ত হচ্ছে 10,85,90,019 টাকা। আগামী 3 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের সূচনায় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এ কথা জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে কমিশন সনদের একটি খসড়া তৈরি করেছে। সোমবারের মধ্যে ওই খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে। দ্রুত মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার 19তম দিনের আলোচনার 3টি বিষয় রয়েছে। বাম দলগুলো 1972-এর সংবিধানের মূলনীতিতে হাত না দেওয়ার আহ্বান জানিয়েছে। নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। শনিবার দুপুরে 2.5 থেকে 3.5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে হিরন পয়েন্ট, কটকা ও কচিখালী বনাঞ্চল সহ বিভিন্ন এলাকা ডুবে যায়। তবে এতে বন বা বন্য প্রাণীর তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বন বিভাগ। তাদের তথ্য মতে সুন্দরবন জুড়ে 40টি টাইগার টিলা বা উঁচু জায়গা রয়েছে, যেখানে বাঘ, হরিণ, শূকর সহ অন্যান্য বন্যপ্রাণী জোয়ারের সময় আশ্রয় নেয়। বন বিভাগ ও স্থানীয়রা আরও জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। এ পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু অভিযোজন কারো উপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই, বরং এটি হতে হবে ক্ষতিগ্রস্তদের অভিজ্ঞতার উপর তাদের প্রয়োজন অনুযায়ী। ব্র্যাকের ফ্রুগাল ইনোভেশন ফোরামের সমাপনী দিনে তিনি আরও বলেন, অভিযোজন এমন হতে হবে যাতে দেশের খালবিল, নদী, কৃষি জমি, সর্বোপরি পরিবেশ রক্ষা পায়। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। সাভারে ব্র্যাকের ফ্রুগাল ইনোভেশন ফোরামের সমাপনী দিনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কৃষি খাতে উদ্ভাবনী ভাবনা, কৃষি পণ্য বাজারজাতকরণ, খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে দিনভর আলোচনা করেন দেশি বিদেশি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, গবেষক এবং উন্নয়ন কর্মীরা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা তার বক্তৃতায় উন্নত দেশগুলোর নিয়মিত কার্বন নির্গমন এবং তাতে ক্ষতিপূরণের বদলে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার সমালোচনা করেন। When we talk about adaptation, it has become fashionable to talk about nature-based solution. It's not that I don't own it, but I own it with a question mark. Because if mitigation does not improve, if commitment for mitigation is not demonstrated, adaptation will always remain a challenge. I'll pay you some amount of money so that you can prepare on the ground. To me, that is not nature-based solution. To me, nature-based solution is learning from the communities. It's not really something that should be imposed from the policymakers. Rather, it should be just be the other way around. সমাপনী বক্তৃতায় সংকট মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ব্র্যাকের চেয়ারপারসন। We have to innovate on the run, so to say, while dealing with actual lives, actual solution needed of the moment. So I think that's a perspective I want to leave for everyone, that the focus on innovations here is so practical, and we need to understand exactly what dimensions of local knowledge that we feel needs to be leveraged and mobilized. তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে উদ্ভাবন কোনো বিলাসিতা নয়, বরং প্রয়োজন। পান্থ রহমান, চ্যানেল আই, সাভার, ঢাকা। গত 44 বছরে ঢাকায় তাপমাত্রা বেড়েছে 5 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে শহর থেকে হারিয়ে গিয়ে 60% জলাধার। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রকৃতিবিহীন ঢাকা এবং প্রাকৃতিক অধিকার ভিত্তিক টেকসই নগর ভাবনায় পুনর্বিচার শীর্ষক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বলেছেন, 1980 থেকে 2024 সাল পর্যন্ত স্যাটেলাইট চিত্র ও নগর তাপমাত্রা বিশ্লেষণে ঢাকার এই চিত্র
উঠে এসেছে। তিনি আরও বলেন, ঢাকাকে রক্ষা করতে হলে প্রকৃতির অধিকার আইনগতভাবে স্বীকৃতি দিতে হবে। অনুষ্ঠানে পরিবেশ বিশেষজ্ঞ সাবরিন সুলতানা এবং অন্যরা ছিলেন। ঢাকার যে দূষণের যে অবস্থা আমরা বা দখলের অবস্থা যাচ্ছে প্রকৃতি, আমরা যদি সেই অধিকারে না ফেরত আসি এবং আমরা যদি সেই জায়গাতে না যাই, তাহলে ইট উড বি রিয়েলি ডিফিকাল্ট আমাদের সাস্টেনেবিলিটি অ্যাচিভ করার জন্য। নদী দখল করছে, বন দখল করেছে, নদী দূষণ করছে যেসব ইন্ডাস্ট্রির মালিক, তাদেরকে অবশ্যই, যারা প্রকৃতি বিপর্যয় করতেছে তাদেরকে অবশ্যই নির্বাচনে আসতে দেওয়া, নির্বাচনে কোনো পার্টি যেন মনোনয়ন না দেয়, একবার সুনির্দিষ্টভাবে এই দাবি জাতীয়ভাবে তুলতে হবে আমাদের। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। 11 আগস্টের মধ্যে সড়ক পরিবহন আইন 2018 এর বিভিন্ন ধারা সংশোধন সহ 8 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে 12 আগস্ট সকাল 6টা থেকে 3 দিন পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে তারা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম। তিনি বলেন, সড়ক পরিবহন মালিক শ্রমিকদের সমস্যা সমাধানে সরকার তাদের দাবিগুলো মেনে নিলে পরিবহন খাতে শৃঙ্খলা আসবে। বিষয়টি নিষ্পত্তির জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাইতেছি। অন্যথায় আগামী 12 আগস্ট সকাল 6টা থেকে 15 আগস্ট সকাল 6টা পর্যন্ত 72 ঘন্টা সকল প্রকার বাণিজ্যিক পরিবহন, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পণ্যবাহী পরিবহন ও হালকা যানবাহন চলাচল বন্ধ থাকিবে। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষক শিক্ষার্থীদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। তাফিমুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ 9 বছরও স্থায়ী ক্যাম্পাস পায়নি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের কবির নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় অনেক দিন আগে পাশ হয়েছে। ভাড়া ভবনে কোনো রকম একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চলছে। বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। নেই আবাসিক হল ও খেলার মাঠ। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধন ও বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা প্রফেসর নাসিম উদ্দিন মালিথা পরিষদ। সকালে শাহজাদপুরে বেসিক বাস স্ট্যান্ডে আলাদাভাবে ঢাকা পাবনা মহাসড়কের কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে 519 কোটি টাকার প্রকল্প পাঠানো হলেও একনেকে অনুমোদন দেওয়া হচ্ছে না। একনেকে প্রকল্পটি অনুমোদন দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। মানববন্ধনের পর ঢাকা পাবনা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভকারীরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। বাংলাদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে শনিবার কুয়ালালামপুরে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো মানুষ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ করে জনতা। বিক্ষোভকারীদের প্রায় সবাই কালো টি শার্ট পরে সরে দাঁড়াও আনোয়ার বলে স্লোগান দিতে থাকেন। তারা শহরের কেন্দ্রস্থলে মিছিল করে স্বাধীনতা স্কোয়ারে জড়ো হন। সেখানে বক্তব্য দেন বিরোধী দলের শীর্ষ নেতারা। নিটোল টাটা কৃষি সংবাদ। শখের বসে 2014 সালে আফ্রিকা থেকে অ্যাভোকাডোর 5টি বীজ এনে নিজ বাড়ির আঙিনায় রোপণ করেন আশরাফুজ্জামান টিটো। ফলন ভালো ও দাম বেশি পাওয়ায় পর্যায়ক্রমে 40 শতক জমিতে গড়ে তুলেছেন অ্যাভোকাডো বাগান। জেলায় এই ফলের চাষ দ্রুত ছড়িয়ে পড়বে বলে আশা করছে কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ।
ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে থাকা শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার উন্নয়ন অগ্রযাত্রায় বড় বাধা দুর্বল ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা। আবর্জনা সরাসরি নদীতে ফেলায় মারাত্মক দূষণের কবলে জয়ন্তী নদী। নাগরিক সেবার মানোন্নয়নে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও নদী রক্ষার দাবি জানিয়েছেন পৌরবাসী। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত, বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশের উপর আরোপ করা শুল্ক কমানোর লক্ষ্য। শিক্ষা কার্যক্রমে ফেরার প্রস্তুতিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ, আতঙ্ক কাটাতে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে কাউন্সেলিং। গণতন্ত্র ধ্বংসকারীরা নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারে বলে বিএনপির আশঙ্কা, নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা। সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে জাতীয় সনদের খসড়া পাঠাবে ঐকমত্য কমিশন, জুলাই মাসে আলোচনা শেষ করার আশা। এবং নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের নিম্নাঞ্চল প্লাবিত, 3.5 ফুট উঁচু জলোচ্ছ্বাসে ডুবে গেছে হিরন পয়েন্ট সহ বিভিন্ন বনাঞ্চল। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।